আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা জৈব যৌগ অ্যারোমেটিক অংশটা পড়বো। অ্যারোমেটিক অংশ থেকে আমাদের একটা সৃজনশীল অবশ্যই অবশ্যই আসবে। তোমরা যদি আমার ক্লাসটা করো এবং তার সাথে একটু বোর্ড কোশ্চেন গুলো প্র্যাকটিস করে যাও, ইনশাআল্লাহ অ্যারোমেটিক অংশ থেকে আমরা একটা সৃজনশীল আনসার করতে পারবো। আর এটা খুবই সহজ একটা অংশ। ঠিক আছে, অ্যারোমেটিক অংশ শুরু করার আগে আমরা কিছু আগে অ্যারোমেটিক যৌগের নামগুলো একটু জেনে রাখি, তাহলে আমাদের ইজি হবে। প্রথমে আসি বেনজিন। এই যে বেনজিন, এটা কি আমাদের বেনজিন। বেনজিনকে অনেক সময় এভাবেও লেখা যায়, যে কার্বন প্রত্যেকটার সাথে কি আছে, হাইড্রোজেন আছে, প্রত্যেকটার সাথে হাইড্রোজেন। ঠিক আছে, এই যে বেনজিন, অথবা দেখবা এটার পরিবর্তে অনেক সময় বেনজিনকে আমরা যদি এইভাবে লিখি, এটাও আসলে আমার কি নির্দেশ করবে, বেনজিন নির্দেশ করবে। তাহলে এই গেল আমাদের বেনজিন। বেনজিনের পর এটার নাম জানতে হবে। বেনজিনের মাথায় যদি ওএইচ থাকে, এটাকে বলা হয় ফেনল। এটাকে বলা হয় কি, ফেনল। বেনজিনের মাথায় ওএইচ আছে। বেনজিনের একটা হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে আমার যদি এখানে মিথাইল মূলক যুক্ত হয়, ঠিক আছে, এটাকে বলা হয় টলুইন। এটাকে কি নামে রাখা হয় স্যার, টলুইন। তারপর বেনজিন, বেনজিন রিং এর সাথে আমার নাইট্রোমূলক NO2 যুক্ত হলো। নাইট্রোমূলক মানে কি, NO2। তাহলে এটাকে বলা হয় নাইট্রোবেনজিন। কি বলা হয়, নাইট্রোবেনজিন। তারপর আসি আমাদের বেনজিন রিং, তার সাথে যদি NH2 যুক্ত হয়, কি যুক্ত হয় স্যার, NH2, এটাকে বলা হয় অ্যানিলিন। অ্যানিলিন বা এটাকে অ্যামিনো বেনজিনও বলা যায়, অ্যানিলিন বা অ্যামিনো বেনজিন। বেনজিন রিং, তার সাথে যদি COO যুক্ত হয়, এটাকে বলা হয় বেনজোইক অ্যাসিড। কি বলা হয়, বেনজোইক অ্যাসিড। তারপর বেনজিন রিং, তার সাথে যদি আমাদের COON থাকে, মানে এইচ কে রিপ্লেস করছে কে, সোডিয়াম, তাহলে এটাকে বলা হয় সোডিয়াম বেনজয়েট। কি বলা হয়, সোডিয়াম বেনজয়েট। জয়েট বা জয়েট যেটাই বলবো একই কথা, সোডিয়াম বেনজয়েট। তারপর বেনজিনের সাথে এরকম যদি একটা ক্লোরিন যুক্ত থাকে, এটাকে বলা হয় ক্লোরোবেনজিন। কি বলা হয়, ক্লোরোবেনজিন। ক্লোরিনের জায়গায় ব্রোমিন থাকলে হয়তো ব্রোমোবেনজিন, ফ্লোরিন থাকলে হয়তো কি, ফ্লোরোবেনজিন। এই যে বেনজিনের সাথে আমার যদি SO3H যুক্ত থাকে, ঠিক আছে, এটাকে বলা হয় বেনজিন সালফোনিক অ্যাসিড। কি, বেনজিন সালফোনিক অ্যাসিড। আচ্ছা, সর্বশেষ একটা আমরা যদি দেখে রাখি, যদিও এগুলো আসলে খুব বেশি লাগবে না। বেনজিনের সাথে আমার যদি CHO যুক্ত থাকে, এটাকে বলা হয় বেনজালডিহাইড। বলা হয় বেনজালডিহাইড। ঠিক আছে, এর মাঝে যদি জিজ্ঞেস করো স্যার যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কোনগুলা, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বেনজিন তো আমার লাগবেই, ফেনল, টলুইন, নাইট্রোবেনজিন, অ্যানিলিন। আর এক্ষেত্রে এই দুইজন আর কি স্যার, CH3 COON বা সরি বেনজিন, আর COON সোডিয়াম বেনজয়েট যেটা আর কি, এগুলো হচ্ছে আমাদের বেশি ইম্পর্টেন্ট। মাস্ট মাস্ট তোমাদের কি করতে হবে, মনে রাখতেই হবে, না রাখলে হবে না। তাহলে এই নামগুলো আমরা আগে মনে রাখি, তারপর আমরা স্যার বেনজিনের জন্য মানে প্রস্তুতিটা শিখে নেব। সবগুলা পড়া শেষে আমরা বিভিন্ন বোর্ড কোশ্চেন সলভ করবো, তাহলে আশা করি আমাদের সমস্যা হবে না। প্রথমেই আসি বেনজিন প্রস্তুতি। কি, বেনজিন প্রস্তুতি। বেনজিন প্রস্তুতির প্রথমে যেটা সবচেয়ে পপুলার যেটা,
সেটা হচ্ছে ইথাইন হতে। কি হতে স্যার? ইথাইন হতে। আমি যদি ইথাইনকে, স্যার আমি বাংলা কথা লিখতেছি না, তোমরা বাংলা কথাটা লিখে নিও। ইথাইনকে যদি আমি 450 থেকে 500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ইথাইন CH CH বা এটা সংকেত লেখা হয় C2H2, একই জিনিস স্যার। তাহলে ইথাইনকে আমি যদি একটা উত্তপ্ত গরম নল, কত উত্তপ্ত স্যার? 500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত একটা নলের মধ্য দিয়ে পাস করি, তখন আমার বেনজিন উৎপন্ন হবে। তখন কি উৎপন্ন হবে? বেনজিন। অনেক জায়গায় এটাকে C6H6 এভাবেও লেখা হয়, ঠিক আছে? তাহলে C6H6 এটা কি? আমাদের বেনজিন। বা এবার আসি, আমরা বেনজিন প্রস্তুত ইথাইন থেকে দেখলাম, অনেক সময় ইথাইন প্রস্তুতিটাও জানা লাগে, এটা একটা এক্সট্রা অংশ হিসেবে। কি? ইথাইন প্রস্তুতি। ইথাইন প্রস্তুতি আমাদের ক্যালসিয়াম কার্বাইডের সাথে আমি যদি পানি যুক্ত করি, বা ক্যালসিয়াম কার্বাইডের সাথে পানির বিক্রিয়াতে আমাদের কি উৎপন্ন হয়? ইথাইন উৎপন্ন হয়, C2H2। আবার বলতেছি, ক্যালসিয়াম কার্বাইড তার সাথে পানির বিক্রিয়ায় কি উৎপন্ন হয় স্যার? ইথাইন উৎপন্ন হয়। তাহলে ইথাইন থেকে আমি যদি বেনজিন উৎপন্ন করতে চাই, কি করা লাগে? এই যে Fe দিয়ে, মানে লোহার নলের ভিতর দিয়ে 500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যখন আমি পাস করাই, ঠিক আছে, তখন আমার কি উৎপন্ন হয়? বেনজিন। আবার ইথাইন, এই যে ইথাইন, সেটাকে আমি যদি প্যালাডিয়ামের উপস্থিতিতে প্যালাডিয়াম এবং বেরিয়াম সালফেটের উপস্থিতিতে হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করাই, ঠিক আছে, তখন আমার উৎপন্ন হয় ইথিন। তখন আমার কি উৎপন্ন হয়? ইথিন। এই জিনিসটা কেন দেখা গেল আমরা পরবর্তীতে বলবো। এখন যদি এতটুকু মনে রাখো, ইথেন থেকে আমরা প্যালাডিয়াম এবং বেরিয়াম সালফেটের উপস্থিতিতে উৎপন্ন হয় হাইড্রোজেনের সাথে বিক্রিয়ায় ইথিন। আর এফিনল, ঠিক আছে, এরকম আমার এফিনল দিয়ে পাস করায় যদি, সেক্ষেত্রে আমার কি উৎপন্ন হবে? মানে লোহার নল দিয়ে যদি পাস করায়, সেক্ষেত্রে আমার উৎপন্ন হবে স্যার বেনজিন। কি উৎপন্ন হবে? বেনজিন। গেল আমার বেনজিনের প্রথম প্রস্তুতি। এবার আসি 2 নাম্বার, সেটা হচ্ছে ফেনল হতে। স্যার আমরা একটু আগে দেখেছিলাম ফেনলের সংকেত। ফেনল হতে কিভাবে কি করা যায়? বেনজিন উৎপন্ন করা যায়, ঠিক আছে? ফেনল, এই ফেনলকে আমি যদি জিঙ্কের সাথে বিক্রিয়া করাই, বা জিঙ্কের উপস্থিতিতে বিক্রিয়া করাই, জিঙ্ক প্রচন্ড রকম অক্সিজেনকে মানে আকর্ষণ করে, ভালোবাসে। তাহলে জিঙ্ক অক্সিজেনের সাথে মিলে তখন উৎপন্ন করে কি? জিঙ্ক অক্সাইড। জিঙ্ক অক্সিজেনের সাথে মিলে কি উৎপন্ন করে ফেলে? জিঙ্ক অক্সাইড। বাকি রইল কি? এই যে ফেনলের হাইড্রোজেন। তাহলে হাইড্রোজেন, আমরা জানি কার্বনের এখানে 6টা কার্বন আছে, প্রত্যেকটাতে একটা হাইড্রোজেন আছে, হাইড্রোজেন যুক্ত আছে। এর মানে কি স্যার? এটা আসলে বেনজিন। এটা কি উৎপন্ন হলো স্যার? বেনজিন। এখানে হাইড্রোজেন যদি নাও দেখায় কোনো অসুবিধা নাই, বুঝতে পেরেছি? হাইড্রোজেন যদি না দেখায় কোনো অসুবিধা নাই, কি উৎপন্ন হলো আমার? বেনজিন। এরপর আসি 3 নাম্বার বিক্রিয়া, সেটা হচ্ছে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। ডিকার্বক্সিলেশন বিক্রিয়া ডিকার্বক্সিলেশন বিক্রিয়া আমরা 9-10 থেকে পড়ে আসতেছি, ঠিক আছে? যে আমাদের ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণের সাথে সোডা লাইমকে উত্তপ্ত করলে কি হয়? অ্যালকেন উৎপন্ন হয়। 9-10 এইটা পড়ে এসেছিলাম। এবার আসি বেনজিনের বেলায়। আমার সোডিয়াম বেনজয়েডকে, ধরো এটা কি? সোডিয়াম বেনজয়েড। এই বেনজিনের আমি ওইভাবে না এঁকে এভাবে হরাইজন্টালি আঁকছি, একই কথা, কোনো সমস্যা নাই। সোডিয়াম বেনজয়েড, তার সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড, সে হচ্ছে সোডা, এবং লাইম হচ্ছে আমাদের ক্যালসিয়াম অক্সাইড। তাকে যখন আমি বিক্রিয়া করব, এই যে আমাদের COO অংশটা আর NaO, তারা মিলে আমার উৎপন্ন করবে কি? Na2CO3, যে 2টা সোডিয়াম আর 3টা অক্সিজেন, একটা কার্বন। বাকি এই যে হাইড্রোজেন, সে বেনজিন রিং এর সাথে চলে যাবে, তার মানে সে উৎপন্ন করবে কি? আমার বেনজিন। সে কি উৎপন্ন করবে? বেনজিন উৎপন্ন করবে। তাহলে
সোডিয়াম বেনজয়েডকে আমি যদি সোডা লাইমের সাথে উত্তপ্ত করি তাহলে কি উৎপন্ন হয় স্যার? বেনজিন উৎপন্ন হয়। এছাড়া আরেকটা এরকম বিক্রিয়া আমি দেখাইতে পারি। আমার সোডা সোডিয়াম বেনজয়েটের পরিবর্তে বেনজয়িক অ্যাসিড যদি আমি ইউজ করি, COOH, তাকেও যদি আমি সোডা লাইমের সাথে উত্তপ্ত করি, ঠিক আছে, তাকেও যদি আমি সোডা লাইমের সাথে উত্তপ্ত করি, তখন আমার কি হবে? এই যে এখানে COOH আর এখানে NaO মিলে আমার উৎপন্ন করবে সোডিয়াম বাইকার্বনেট। ঠিক আছে, কি উৎপন্ন করবে? সোডিয়াম বাইকার্বনেট, NaHCO3, এবং এখানে বাকি অংশটা মিলে কি উৎপন্ন হবে? আমার বেনজিন উৎপন্ন হবে। তাহলে এই হচ্ছে আমাদের বেনজিনের তিনটা খুবই গুরুত্বপূর্ণ প্রস্তুতি। এই তিনটা বাদে কি স্যার বেনজিনের প্রস্তুতি নাই? অবশ্যই আছে, বাট আমাদের যেহেতু আগামীকাল পরীক্ষা এবং পরীক্ষার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট গুলো লাগবে, সেই ইম্পর্টেন্ট তিনটা প্রস্তুতি আমি দেখাইলাম। এবার আসি বেনজিনের একটা কোশ্চেন অনেকবার আসে, ঠিক আছে, সেটা হচ্ছে বেনজিন একটি বিশেষ ধরনের আমার অসম্পৃক্ত যৌগ। সেই কোশ্চেনটার আনসার আমি করবো, তার আগে বেনজিনের বিক্রিয়াগুলো সম্পর্কে আমি একটু জানি। বেনজিনের বিক্রিয়া, স্যার বেনজিন দুই ধরনের বিক্রিয়া দেয়। একটা দেয় সংযোজন বিক্রিয়া, আর এটা দেয় প্রতিস্থাপন বিক্রিয়া। সংযোজন বিক্রিয়া এবং কি প্রতিস্থাপন বিক্রিয়া। সংযোজন বিক্রিয়াতে কি হয়? আমরা একটু আগে বেনজিনের সংকেত যখন দিয়ে দেখেছি কি বেনজিনে একটা পরপর কার্বনে কি আছে? দ্বিবন্ধন যুক্ত আছে, তাই না? পাই বন্ধন আছে, সঞ্চারণশীল ইলেকট্রন বেনজিনের মাঝে থাকে। তাহলে আমার পাই বন্ধনগুলা যখন ভেঙে যায়, দ্বিবন্ধনগুলো ভেঙে যায়, সেখানে কি হয়? আমার সংযোজন বিক্রিয়ার মাধ্যমে অন্য একটা মৌলক যুক্ত হয় বা অন্য একটা যৌগ যুক্ত হয়, যৌগমূলক যুক্ত হতে পারে। প্রতিস্থাপনের বেলায় কি হবে? পাই বন্ধন গুলো ভাঙবে না, আমাদের কি হবে? একটাকে রিপ্লেস করে বা হাইড্রোজেনকে রিপ্লেস করে সেখানে অন্য যে কিছু আছে বসবে। প্রথমে আসি, আমি একটা সংযোজন বিক্রিয়া দেখি, যেমন বেনজিনের সাথে হাইড্রোজেন সংযোজন বিক্রিয়া, ঠিক আছে? বা আমি একবার আসলে বেনজিনের সবগুলো সংযোজন বিক্রিয়া একটু দেখে ফেলতে চাচ্ছি। বেনজিন, এই যে বেনজিন, তার সংযোজন বিক্রিয়া আমি একবারে সবগুলো দেখি। নিকেল চূর্ণ প্রবাহের উপস্থিতিতে 180°C তাপমাত্রায় সে হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে আসলে আমাদের সাইক্লোহেক্সেন উৎপন্ন করে। কি উৎপন্ন করে? সাইক্লোহেক্সেন। বা আমি এইভাবে লিখে দিই, CH2 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 CH2, এই যে CH2। তাহলে সে কি উৎপন্ন করলো? সাইক্লোহেক্সেন। তাহলে বেনজিনের সাথে আমার হাইড্রোজেনের বিক্রিয়ায় কি উৎপন্ন হয়? সংযোজন বিক্রিয়ায় সাইক্লোহেক্সেন উৎপন্ন হয়। তখন কার্বন কার্বন দ্বিবন্ধন গুলো ভেঙে যায়, এই জন্য দেখেন একটা অ্যালকেন উৎপন্ন হয়েছে। চক্রাকার অ্যালকেন মানে কি? আমাদের সাইক্লো। এবার আসি বেনজিনের সাথে আমার হ্যালোজেনের বিক্রিয়া, হ্যালোজেন মানে ক্লোরিনের বিক্রিয়া, তাকে বলা হয় ক্লোরিনেশন বিক্রিয়া। ইউভি দিলাম, তাহলে সূর্যালোকের উপস্থিতিতে বা ইউভি লাইটের উপস্থিতিতে বেনজিন ক্লোরিনের সাথে আমার সংযোজন বিক্রিয়া দেয়, তখন আমার প্রত্যেকটা জায়গাতে একটা করে ক্লোরিন যুক্ত হয়। দেখো এই যে বক্স টাইপ স্ট্রাকচার, এখানে মানে 6টা কার্বন আছে এবং 6টা কার্বনের সাথে আমার কি আছে? যেহেতু আমি ভিতরে কোনো রিং দেই নাই বা দ্বিবন্ধন দেই নাই, তার মানে কি এখানে কার্বনের দ্বিবন্ধন গুলো নাই, ঠিক আছে? এবং প্রত্যেকটা জায়গাতে আমার কি আছে? হাইড্রোজেন আছে একটা করে, কার্বনের সাথে একটা করে, প্রত্যেকটা কোণাতে একটা করে হাইড্রোজেন আছে। তার সাথে 6টা কার্বনের সাথে কি 6টা ক্লোরিন যুক্ত হলো, তাহলে এটাকে বলা হয় গ্যামাক্সিন। এটাকে বলা হয় কি? গ্যামাক্সিন। তোমরা এমসিকিউ তে পেতে পারো, সৃজনশীল আসার চান্স আছে বাট কম। এটা আসলে একটা কীটনাশক। এটা কি স্যার? গ্যামাক্সিন হচ্ছে একটা কীটনাশক। বুঝতে পেরেছি? এই দুইটা সংযোজন বিক্রিয়া ফান্ডামেন্টাল আমার জানতে হবে বেনজিনের জন্য। এছাড়া
আমি বেনজিনের সংযোজন বিক্রিয়া পড়তে গিয়ে দুইটা স্পেশাল সিচুয়েশনের কথা জানবো। কি কি? একটা হচ্ছে আমি বেনজিন রিং এর সাথে ব্রোমিনের দ্রবণ, ঠিক আছে, ব্রোমিন দ্রবণের পরীক্ষা যদি দেই, তাহলে এখানে আসলে কোনো বিক্রিয়া হয় না। বেনজিন ব্রোমিন দ্রবণের সাথে কোনো ধরনের বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, ঠিক আছে। সেম ভাবে বেনজিন আমাদের পটাশিয়াম পার ম্যাঙ্গানেটের ক্ষারীয় দ্রবণ, যেটা কেওএইচ যুক্ত, ঠিক আছে, যেটাকে বেয়ার টেস্ট বলা হয়, সেখানেও কি করে না, সে বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, ঠিক আছে। তাহলে এইটা কেন স্পেশাল? এই দুইটা আমরা বেনজিনের প্রস্তুতিতে পড়েছিলাম, ইথাইন থেকে আমরা দুই ধরনের যৌগ পাই। একটা হচ্ছে বেনজিন, আবার কি পেতে পারি, ইথিনও পেতে পারি, তাই না? এখন ইথাইন ইথিন, ইথাইনের কথা চিন্তা করো, কার্বন ট্রিপল বন্ড কার্বন, হাইড্রোজেন হাইড্রোজেন। ইথিনের জন্য H2C ডাবল বন্ড CH2, দ্বিবন্ধন ত্রিবন্ধন, ঠিক আছে, অসম্পৃক্ত যৌগ। তারা উভয়ে আমার বেয়ার টেস্টে বিক্রিয়ায় অংশগ্রহণ করে এবং ব্রোমিন দ্রবণের সাথে কি করে, বিক্রিয়ায় অংশগ্রহণ করে। বেনজিন সেও কিন্তু একটা অসম্পৃক্ত যৌগ, তাই না? অসম্পৃক্ত যৌগ কিভাবে? তার দ্বিবন্ধন আছে, আমরা দেখেছি। কিন্তু দ্বিবন্ধন থাকা সত্ত্বেও বেনজিন কি ব্রোমিন দ্রবণ যে পরীক্ষা, সেখানে কোনো ধরনের বিক্রিয়া দেয় না। এবং এই যে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে ক্ষারীয় ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে বিক্রিয়া করে না, এই পরীক্ষাটাকে বলা হয় বেয়ার টেস্ট। কি বলা হয়? বেয়ার টেস্ট। সে বেয়ার টেস্টেও কি কোনো ধরনের বিক্রিয়া করে না। তাহলে অসম্পৃক্ত যৌগ, এই ব্রোমিন দ্রবণ পরীক্ষা এবং বেয়ার টেস্ট, এটা আসলে করাই হয় যৌগটা সম্পৃক্ত না অসম্পৃক্ত সেটা চেক করার জন্য। অথচ বেনজিন অসম্পৃক্ত হওয়া সত্ত্বেও সে কি বেয়ার টেস্টে অংশগ্রহণ করে না, যেটা নর্মালি হওয়ার কথা না। এই জন্য বেনজিনের অসম্পৃক্ততাকে বলা হয় বিশেষ ধরনের অসম্পৃক্ততা। কি বলা হয়? বিশেষ ধরনের অসম্পৃক্ততা। জন্য বেনজিনের অসম্পৃক্তকে আমরা কি বলবো? বিশেষ ধরনের অসম্পৃক্ততা। এছাড়া আরো বোঝা যায়, আমাদের কার্বন কার্বন যখন একক বন্ধন থাকে, তার দৈর্ঘ্য হয় 0.154 ন্যানোমিটার। কার্বন কার্বন দ্বিবন্ধন থাকলে তার দৈর্ঘ্য হয় হচ্ছে আমাদের 0.134 ন্যানোমিটার। অথচ বেনজিনে, ঠিক আছে, বেনজিনে যে কার্বন কার্বন দ্বিবন্ধন আছে, তার দৈর্ঘ্য 0.139 ন্যানোমিটার, ঠিক আছে। সেটাও কি আমাদের এই যে অসম্পৃক্ত যে কার্বন কার্বন বন্ধন, ঠিক আছে, তার সাথে ম্যাচ করতেছে না। এই জন্য বেনজিনের অসম্পৃক্ততা একটা বিশেষ ধরনের অসম্পৃক্ততা। এই কোশ্চেনটা তোমরা প্রায়ই পাবা। দুইটা যৌগ দিবে, একটা হয়তো হবে ইথিন, আরেকটা হবে কি আমার বেনজিন। তোমাকে বলবে বি এবং সি, অর্থাৎ বেনজিন এবং ইথিনের অসম্পৃক্ততা একই রকম কিনা বিশ্লেষণ করতে। তাহলে আমরা বুঝতে পেরেছি তাদের অসম্পৃক্ততা কি একই রকম না। বেনজিনের অসম্পৃক্ততা হলো বিশেষ ধরনের অসম্পৃক্ততা। তোমরা বোর্ড কোশ্চেন এটা অনেকবার পাবা। এবার আসি বেনজিনের প্রতিস্থাপন বিক্রিয়া, ঠিক আছে। কোন ধরনের বিক্রিয়া? প্রতিস্থাপন বিক্রিয়া। বেনজিন ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দেয়। ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন কথাটার মানে কি? ইলেকট্রোফাইল বাংলায় বলা হয় ইলেকট্রন আকর্ষী, অর্থাৎ যারা ইলেকট্রনের প্রতি আকর্ষিত হয়, ঠিক আছে। সহজ কথায় সকল পজিটিভ চার্জ আমার কি ইলেকট্রোফাইল, সকল পজিটিভ চার্জ কি ইলেকট্রোফাইল। তাহলে বেনজিন ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দেয় মানে কি বেনজিন পজিটিভ যে চার্জ তাদেরকে আকর্ষণ করে। তাহলে প্রথমে আমি তার বিক্রিয়াগুলো একবারে দেখিয়ে নেই। এ হচ্ছে আমার বেনজিন।
এই যে এখানে বেনজিন ক্লোরিনের সাথে যখন বিক্রিয়া করে ও কার উপস্থিতিতে, শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে, তখন আমাদের উৎপন্ন করে ক্লোরোবেনজিন। কি উৎপন্ন করে স্যার? ক্লোরোবেনজিন। মনে রাখবা যে কোনো প্রতিস্থাপন বিক্রিয়ায় বেনজিনের জন্য একজন প্রভাবক মানে একজন, ঠিক আছে, সুপারিশকারী অবশ্যই লাগে, আর নয়তো প্রতিস্থাপন বিক্রিয়াটা হবে না। তাহলে এখানে কি ক্লোরিনের সাথে কি হবে? অ্যালুমিনিয়াম ক্লোরাইড, সে কি প্রভাবক, সে কি করতেছে? ক্লোরোবেনজিন উৎপন্নতে হেল্প করতেছে। এবার আসি, এখানেও ক্লোরিন যদি থাকে, যত জায়গায় ক্লোরিন আছে তত জায়গায় প্রভাবক হিসেবে আমরা অ্যালুমিনিয়াম, ক্লোরিন বা হ্যালোজেন, ঠিক আছে, তত জায়গায় আমরা কি করব? শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইডকে ইউজ করব প্রভাবক হিসেবে। তারপর এখানে বেনজিন কি করে? পজিটিভ চার্জ গুলোকে অংশগ্রহণ করে। তাহলে এই ক্লোরিন Cl2 ভেঙে এটা হয়ে যায় পজিটিভ, এটা নেগেটিভ, পজিটিভ গিয়ে যুক্ত হইলো। এই ক্লোরিন নেগেটিভ হবে, এটা হবে প্লাস। তাহলে এখানে আমার উৎপন্ন হবে CH3 যখন থাকে, এটা হচ্ছে কি আমাদের টলুইন। এটা হচ্ছে CH3COCl, ঠিক আছে, অ্যাসাইল ক্লোরাইড। এই মূলকটাকে বলা হয় অ্যাসাইল মূলক, অ্যাসাইল ক্লোরাইড বা তাহলে আমি যদি যুক্ত করি, এই যে আমার উৎপন্ন হবে COCH3, উৎপন্ন হবে COCH3। তারপর নাইট্রিক অ্যাসিডের সাথে বেনজিনের বিক্রিয়ায় অবশ্যই কি গাঢ় সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে আমাদের উৎপন্ন হয় নাইট্রোবেনজিন। কি উৎপন্ন হয়? নাইট্রোবেনজিন। এবং সালফার ট্রাইঅক্সাইডের উপস্থিতিতে সালফিউরিক অ্যাসিডের সাথে বেনজিনের বিক্রিয়ায় আমার উৎপন্ন হয় বেনজিন সালফোনিক অ্যাসিড। কি উৎপন্ন হয়? বেনজিন সালফোনিক অ্যাসিড। এর মাঝে এই যে বিক্রিয়াগুলো দেখলাম, তার মাঝে এই বিক্রিয়াটা, ঠিক আছে, আমাদের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এই বিক্রিয়াগুলোকে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমাদের মোটামুটি ধরে রাখতে পারো এই দুইটার যে কোনো একটা তুমি পরীক্ষায় পাবা। ঠিক আছে, এই যে বিক্রিয়া, আমার নামকরণ যদি বলি, এটাকে বলা হয় বেনজিনের ক্লোরিনেশন বিক্রিয়া। ক্লোরিন যেখানে উৎপন্ন হচ্ছে, কি উৎপন্ন হচ্ছে? ক্লোরিন। বা কি যুক্ত হচ্ছে? ক্লোরিন যুক্ত হচ্ছে, তাহলে ক্লোরিনেশন বিক্রিয়া। ঠিক আছে, এখানে অ্যালকাইল মূলক CH3 যুক্ত হচ্ছে, তাহলে এটাকে বলা হয় অ্যালকাইলেশন বিক্রিয়া। কি? অ্যালকাইলেশন বিক্রিয়া। এই বিক্রিয়াটার নাম অ্যালকাইলেশন। এখানে অ্যাসাইল যুক্ত হচ্ছে, তাহলে এটা হচ্ছে কি? অ্যাসাইল মূলক যুক্ত হওয়ার কারণে এটা হচ্ছে অ্যাসাইলেশন বিক্রিয়া। নাইট্রো মূলক যুক্ত হচ্ছে, এটার নাম কি? নাইট্রেশন বিক্রিয়া। কি? নাইট্রেশন বিক্রিয়া। আর এটা সালফোনিক অ্যাসিড মূলক যুক্ত হচ্ছে, এই জন্য এটার নাম হচ্ছে সালফোনেশন বিক্রিয়া। কি? সালফোনেশন বিক্রিয়া। এই হচ্ছে বেনজিনের খুবই গুরুত্বপূর্ণ পাঁচটা, তার মাঝে দুইটা তো আমি আরো আইডেন্টিফাই করে দিলাম। এই বিক্রিয়াগুলো শুধু শিখলে হবে না, বিক্রিয়াগুলো কিভাবে হয় তার মেকানিজমটা সহ আমাকে জানতে হবে। ঠিক আছে, আসি বেনজিনের প্রতিস্থাপন বিক্রিয়ার মেকানিজম। প্রতিস্থাপন, এটা কিন্তু আমি শুধু বেনজিনের কথা বলতেছি। প্রতিস্থাপন বিক্রিয়ার মেকানিজম বা ক্রিয়া কৌশল একই কথা। মেকানিজম, ক্রিয়া কৌশল কি? একই জিনিস। আমি প্রথমে একটা ইন জেনারেল মেকানিজম দেখাই, তারপর তোমাদের জন্য আমাদের যে বিক্রিয়াগুলো আছে তার মাঝে কয়েকটা করে দেখিয়ে দিব ইনশাআল্লাহ। আমাদের ধরি একটা বেনজিন, তার সাথে এই একটা বেনজিন, তার সাথে বিক্রিয়া করবে হচ্ছে একটা যৌগ যেটাতে এক্স এবং ওয়াই আছে। ঠিক আছে, এবং এখানে আমি একজন কি করতেছি? চামচা ইউজ করতেছি। ফর এক্সাম্পল কি ইউজ করতেছি? চামচা। ঠিক আছে, এই চামচার উপস্থিতিতে বেনজিন কি হবে? আমার এখানে এক্স এর সাথে যুক্ত হবে। কিসের সাথে যুক্ত হবে? এক্স এর সাথে যুক্ত হবে। তাহলে এই মেকানিজমটা আমাদের শিখতে হবে। প্রথম ধাপ হচ্ছে ইলেকট্রোফাইল তৈরি। কি স্যার? প্রথম ধাপ ইলেকট্রোফাইল তৈরি। প্রথম ধাপে আমার কি হবে? ইলেকট্রোফাইল তৈরি করতে হবে। ইলেকট্রোফাইল মানে পজিটিভ চার্জ। ইলেকট্রোফাইল মানে কি স্যার? পজিটিভ চার্জ তৈরি করতে হবে। তাহলে
এই যে আমার যাকে যুক্ত করব এক্স ওয়াই, তার সাথে আমার আসবে কে, চামচা। সে এসে ইলেকট্রোফাইল তৈরির কাজটা করবে। সে এক্স তো একা করে দিবে, তাহলে এক্স প্লাস উৎপন্ন হবে, আর চামচা তার সাথে নিয়ে যাবে কাকে, ওয়াই মাইনাস কে। ঠিক আছে, পরের ধাপ যেটা দ্বিতীয় ধাপ, দ্বিতীয় ধাপ হচ্ছে সিগমা কমপ্লেক্স তৈরি। কি তৈরি করা, সিগমা কমপ্লেক্স তৈরি। সিগমা কমপ্লেক্স তৈরি। এই যে পজিটিভ যে চার্জ, সে বেনজিন রিং এ এসে অ্যাটাক করবে। ঠিক আছে, সে বেনজিন রিং এ এসে অ্যাটাক করবে, পজিটিভ চার্জ। তো অ্যাটাক দেখানোর সময় আমি দেখাবো কি, বেনজিন রিং থেকে তার দিকে। যদি অ্যাটাক সে করবে, কিন্তু দেখানোর সময় কি দেখাতে হবে, বেনজিন রিং থেকে তার দিকে কি হয়েছে, অ্যাটাক হয়েছে। অ্যাটাক হয়েছে, ফলে আমার এখানে সিগমা কমপ্লেক্স একটা অবস্থান্তর, ঠিক আছে, মধ্যবর্তী যৌগ ইন্টারমিডিয়েট প্রোডাক্ট উৎপন্ন হবে। ঠিক আছে, এখানে হচ্ছে হাইড্রোজেন আর এখানে কে যুক্ত হবে, এক্স। তখন আমার দ্বিবন্ধন তার পুরোপুরি থাকবে না, যে এরকম এটা পজিটিভ, ঠিক আছে, অর্ধ মানে গোল যেটা আগে পুরা দিতাম, এখন পুরাটার যে অর্ধেক বা তার থেকে একটু বেশি দিয়ে মাঝে একটা পজিটিভ চার্জ। ঠিক আছে, এটাকে বলা হয় কি, সিগমা কমপ্লেক্স। এটাকে বলা হয় সিগমা কমপ্লেক্স। দ্বিতীয় ধাপে কি হলো, আমাদের সিগমা কমপ্লেক্স তৈরি হলো। ঠিক আছে, তৃতীয় ধাপে আমাদের সিগমা কমপ্লেক্স থেকে মেইন যে যৌগটা সেটা উৎপন্ন হবে আর কি, বা হাইড্রোজেন অপসারণ হবে। তৃতীয় ধাপ, তৃতীয় ধাপ হচ্ছে হাইড্রোজেন অপসারণ। কি করতে হবে, আমাদের হাইড্রোজেনকে অপসারণ করতে হবে। এই যে সিগমা কমপ্লেক্স যেটা উৎপন্ন হয়েছিল, আমাদের যে সিগমা কমপ্লেক্সটা উৎপন্ন হয়েছিল, সেখানে কি ছিল, এই যে এক্সট্রা হাইড্রোজেনটা ছিল, সে থাকলে তো আর আমার হচ্ছে না, তাহলে তাকে অপসারণ করবে। তাকে কে অপসারণ করবে, ওই যে আমাদের চামচা ছিল না, মনে আছে, চামচা, চামচার সাথে কি ছিল, ওয়াই মাইনাস। সে নেগেটিভ, তো এই হাইড্রোজেনকে টেনে এখান থেকে নিয়ে যাবে, নিয়ে আমাদের উৎপন্ন হবে যে কাঙ্ক্ষিত যৌগটা আছে সেটা, অর্থাৎ এক্স বেনজিন। তার সাথে চামচা, সে নিজে আবার একা হয়ে যাবে, চামচামি করা শেষ, এবার সে কি একা। আর এদিকে হাইড্রোজেন এবং ওয়াই মিলে একটা যৌগ তৈরি করবে, এইচ ওয়াই। বুঝতে পারছি, এটা হচ্ছে একটা সামারি, যে কোনো বেনজিনের প্রতিস্থাপন বিক্রিয়া আলটিমেটলি এই ফরম্যাটটাই ফলো করে। বুঝতে পেরেছি। এবার আসি, আমরা যে এক্সাম্পল গুলো দেখেছিলাম, যে বিক্রিয়াগুলো, তার জন্য আমরা কিছু মেকানিজম দেখি। স্যার আসি, প্রথমে আমি অ্যালকাইলেশন বিক্রিয়া, যেটা খুবই গুরুত্বপূর্ণ, তার জন্য যদি একটু দেখি, আমাদের বেনজিন তার সাথে কি করে, মিথাইল ক্লোরাইড, কার উপস্থিতিতে বিক্রিয়া করে, ড্রাই অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এর উপস্থিতিতে বিক্রিয়া করে কি উৎপন্ন করে, আমাদের টলুইন উৎপন্ন করে। কি উৎপন্ন করে, টলুইন। ঠিক আছে, তাহলে এটাই আমি এবার ধাপে ধাপে দেখবো। প্রথম ধাপ কি করা, ইলেকট্রোফাইল তৈরি করা। কি তৈরি করা, ইলেকট্রোফাইল তৈরি। ইলেকট্রোফাইল তৈরি মানে পজিটিভ চার্জ তৈরি করা। তাহলে এই যে CH3Cl, সে অ্যালুমিনিয়াম, একটু ভেঙে দেখাই, CH3 এখানে Cl, তার সাথে আছে কি অ্যালুমিনিয়াম ক্লোরাইড। অ্যালুমিনিয়াম ক্লোরাইড এখানে ক্লোরিনকে নিয়ে যাবে, নিয়ে গিয়ে LCl4 মাইনাস উৎপন্ন করবে, আর সাথে এখানে উৎপন্ন হবে কি, CH3+। এই যে CH3+, এটাই কিন্তু আমাদের ইলেকট্রোফাইল। ঠিক আছে, দ্বিতীয় ধাপে যেটা হবে সিগমা কমপ্লেক্স তৈরি। কি, সিগমা কমপ্লেক্স তৈরি। সিগমা কমপ্লেক্স তৈরি। তাহলে এই যে বেনজিন রিং যে ছিল, এবার বেনজিন রিং এ কি আছে, ইলেকট্রনের আধিক্য, আর CH3 তার কি আছে, পজিটিভ চার্জ মানে ইলেকট্রনের ঘাটতি। তখন এই যে মিথাইল মূলকটা বা CH3+, সে বেনজিন রিং কে অ্যাটাক করে। কিন্তু আমি কি বলছি, চিহ্নটা দেখাইতে হবে অবশ্যই বেনজিন রিং থেকে তার দিকে। অ্যাটাক সে করলেও চিহ্ন কি হবে, বেনজিন থেকে তার দিকে। ফলে আমাদের কি উৎপন্ন হয়, সিগমা কমপ্লেক্স। যে এখানে হচ্ছে হাইড্রোজেন আর এখানে যুক্ত হবে কি, CH3। ঠিক আছে, এটার নাম কি ছিল স্যার, সিগমা কমপ্লেক্স। তৃতীয় ধাপে যদি আমরা যাই,
ঠিক আছে, সেটা হচ্ছে হাইড্রোজেন অপসারণ। কি করা? হাইড্রোজেন অপসারণ। তাহলে এই যে আমাদের সিগমা কমপ্লেক্সটা উৎপন্ন হলো, ঝামেলা করতেছে কি আমাদের হাইড্রোজেন। ঠিক আছে, তাকে আমি সরাই ফেলতে পারলেই হইল। ঠিক আছে, এই হাইড্রোজেনের সাথে আমার AlCl4 যে মাইনাস, সে এসে বিক্রিয়া করে হাইড্রোজেন আমার উৎপন্ন করে টলুইন। কি উৎপন্ন করে? টলুইন। এটা হচ্ছে আমাদের মেইন প্রোডাক্ট। সাথে অ্যালুমিনিয়াম ক্লোরাইড প্রভাবক বিক্রিয়া শেষে যেমন ছিল তার মতো আগের জায়গায় ফেরত আসে, আর হাইড্রোজেন এবং ক্লোরিন মিলে উৎপন্ন করে HCl। বুঝতে পেরেছি স্যার? এটা হচ্ছে আমাদের অ্যালকাইলেশন বিক্রিয়ার মেকানিজম। এবার আসি স্যার, আমি এরকম আরেকটা খুবই গুরুত্বপূর্ণ যেটা সেটা দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে আমাদের নাইট্রেশন বিক্রিয়া। কোনটা স্যার? নাইট্রেশন। বেনজিন সে আমার নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে কিসের উপস্থিতিতে? গাঢ় সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে করে আমার কি উৎপন্ন করে? মেইন প্রোডাক্ট আমরা দেখি আর কি, সেটা হচ্ছে নাইট্রোবেনজিন উৎপন্ন করে। কি উৎপন্ন করে? নাইট্রোবেনজিন। তো এইটার আমরা মেকানিজমটা যদি শুরু করি, প্রথম ধাপ ওই আবার মতো আগের মতোই। প্রথম ধাপ কি হবে? ইলেকট্রোফাইল তৈরি। প্রথম ধাপ কি হবে স্যার? ইলেকট্রোফাইল তৈরি। ইলেকট্রোফাইল। এখন নাইট্রিক অ্যাসিড এখান থেকে বানাইতে হবে আমার কি? NO2+। নাইট্রিক অ্যাসিড যেটা, তাকে সে NO2+ কেন হবে? সে তো অ্যাসিড, সে H+ হওয়ার কথা। তাকে আমরা এই যে এভাবে লিখব, OH- সাথে NO2+। এটা কেন হচ্ছে? এটা হচ্ছে আমাদের এই জিনিসটা হচ্ছে, আমি এটা এভাবে লিখি NO2OH, আর এখানে হচ্ছে HHSO4। এই যে সালফিউরিক অ্যাসিড, গাঢ় সালফিউরিক অ্যাসিড, সে কি? খুবই শক্তিশালী। এই শক্তিশালী অ্যাসিডের সামনে নাইট্রিক অ্যাসিড তখন কি হয়ে যায়? যদিও নাইট্রিক অ্যাসিড শক্তিশালী অ্যাসিডই, কিন্তু তার শক্তির তুলনায় তার শক্তি কম হওয়ার কারণে সে তখন ক্ষারের মতো আচরণ করে, OH উৎপন্ন করে। ঠিক আছে, তখন এই যে আমাদের OH এবং H, ঠিক আছে, তারা মিলে আমার উৎপন্ন করে হচ্ছে পানি। ঠিক আছে, বাকি রয়ে গেছে HSO4- আর এদিকে রয়ে গেছে কি? NO2+। তাহলে এই যে NO2+, সে কি আমাদের ইলেকট্রোফাইল, যেটা আমাদের বিক্রিয়া করবে। দ্বিতীয় ধাপ কি তৈরি স্যার? সিগমা কমপ্লেক্স তৈরি। দ্বিতীয় ধাপ হচ্ছে আমাদের সিগমা কমপ্লেক্স তৈরি। সিগমা কমপ্লেক্স তৈরির জন্য আবার কি হবে? সেই বেনজিন তার আছে কি? ইলেকট্রনের আধিক্য, আর এখানে NO2+, তার কি আছে? ইলেকট্রনের ঘাটতি। NO2+ বেনজিনকে অ্যাটাক করবে, অ্যাটাক করে আমার কি উৎপন্ন করবে? মধ্যবর্তী একটা যৌগ, ইন্টারমিডিয়েট একটা যৌগ, যেটাকে আমরা সিগমা কমপ্লেক্স নামে ডাকি। এই যে হাইড্রোজেন, আর এখানে কি? আমাদের NO2। পরবর্তীতে শেষের ধাপ, তৃতীয় ধাপ, সেটা কি স্যার? তৃতীয় ধাপ হচ্ছে আমাদের হাইড্রোজেন অপসারণ। তৃতীয় ধাপে কি হবে? হাইড্রোজেন অপসারণ। কোথা থেকে? সিগমা কমপ্লেক্স থেকে। এই যে আমাদের সিগমা কমপ্লেক্স, এখানে আছে হাইড্রোজেন, আর এখানে আছে কি? NO2। এই হাইড্রোজেনের সাথে এই যে HSO4- আছে না, সে আসবে। HSO4- সে এসে উৎপন্ন করবে H2SO4। বিক্রিয়া শুরুতে যে প্রভাবক H2SO4 ছিল, সে আগের মতো ফেরত পেয়ে গেলাম। সাথে আমার কি উৎপন্ন করবে স্যার? এখানে আমার উৎপন্ন করবে নাইট্রোবেনজিন। কি উৎপন্ন করবে? নাইট্রোবেনজিন। এবার আসি, আশা করি বাকিগুলো যেগুলো আছে তোমরা সেম সিস্টেমে করতে পারবা। চাইলে একটু বইয়ের হেল্প নিয়ে নিও যদি সমস্যা হয়। আমি এখন সবগুলো দেখাতে যে পারবো না, কারণ সবগুলো যদি দেখাইতে যায় আমার অনেক বেশি সময় লেগে যাবে। কালকে যেহেতু পরীক্ষা, অলরেডি প্রায় সন্ধ্যার মতো হয়ে যাচ্ছে, সময় খবর দিতে পারবো না। ঠিক আছে, গেল আমাদের বেনজিনের
রিয়াকশন গুলো, মেকানিজম, এই মেকানিজম গুলা খুবই খুবই গুরুত্বপূর্ণ, অলওয়েজ মানে প্রায়ই আসে, এবং মোটামুটি শিওর থাকবো একটা যে কোনো একটা কোশ্চেন এখান থেকে হয়তো পাবা তোমরা ইনশাআল্লাহ। এবার আসি আমাদের অর্থ প্যারা নির্দেশক নির্দেশক ঠিক আছে, প্রথমে আসি অর্থ প্যারা নির্দেশক। অর্থ প্যারা নির্দেশক আর মেটা নির্দেশক, আমরা দুই ধরনের নির্দেশক পাবো, একটা হচ্ছে অর্থ প্যারা নির্দেশক আর একটা হচ্ছে কি মেটা নির্দেশক। স্যার আগে আমরা পজিশন গুলা বুঝি, এরপরে কোনটা কোন ধরনের নির্দেশক সেটা আমরা শিখে ফেলবো। আমাদের যদি বলে এই যে বেনজিনটা আছে এখানে অর্থ প্যারা পজিশন কোনটা, স্যার এই মুহূর্তে এটার কোনো অর্থ প্যারা পজিশন নাই, ঠিক আছে। অর্থ প্যারা পজিশন কখন হবে, যখন এখানে কেউ এসে যুক্ত হবে। ফর এক্সাম্পল আমি এখানে মিথাইল মূলক CH3 যুক্ত করলাম, ঠিক আছে, বা ফর এক্সাম্পল আমার নামে দিলাম, ধরো আমি, ঠিক আছে, তারিকুল যুক্ত করলাম, ঠিক আছে, তারিকুল। এখন ঠিক আছে আমি ডিসাইড করে দিব বাকিরা এসে কোথায় বসবে না বসবে। তখন আমি বসে যাওয়ার পর এই যে তার আমার পাশে যে দুইটা পজিশন আছে এই দুইটা পজিশনকে বলা হয় অর্থ পজিশন। কি বলা হয়? অর্থ পজিশন। এটাও অর্থ পজিশন, এটাও কি আমাদের অর্থ পজিশন। আর আমার বিপরীত যেটা 4 নাম্বার যেটা আছে এটা হচ্ছে আমাদের প্যারা পজিশন। তাহলে এই পজিশন গুলো হচ্ছে অর্থ পজিশন, 4 নাম্বার যেটা মানে আমার বিপরীতে যেটা আছে সেটা হচ্ছে কি প্যারা পজিশন, আর মাঝের যে এই দুইটা পজিশন আছে এটাকে বলা হয় মেটা পজিশন। কি বলা হয় স্যার? মেটা পজিশন। তাহলে অর্থ প্যারা পজিশনটা স্যার আমি চিনতে পেরেছি, যখন আমি বসবো মানে কেউ একজন এসে বসবে এরপরে এই পজিশন আসে, এছাড়া পজিশন বের করা কখনোই সম্ভব না। যে কোনো একটা জায়গায় একজন বসে যাওয়ার পর তার পাশের দুইটা হচ্ছে অর্থ প্যারা, তার বিপরীত যেটা সেটা হচ্ছে সরি তার পাশের দুইটা হচ্ছে অর্থ, বিপরীত যেটা সেটা হচ্ছে প্যারা, আর বাকিগুলা কি হবে? মেটা। বাকি যে দুইটা আছে তারা হবে মেটা। এবার আসি অর্থ প্যারা নির্দেশক বা বলয় সক্রিয়কারী গ্রুপ আর মেটা নির্দেশক, সেটা বুঝার আমি আগে একটা টেকনিক বলে দিই, তাহলে তোমাদের জন্য ইজি হবে। আমার এমসিকিউ তো এটা কাজে লাগতে পারে আর কি তোমাদের। বেনজিন তার সাথে যদি একটা যৌগ যুক্ত হয় এক্স এবং ওয়াই যুক্ত, ঠিক আছে, সেই ক্ষেত্রে আমার যদি এরকম হয় এক্স এর মান গ্রেটার দেন ওয়াই, এক্স এর কিসের মান? তড়িৎ ঋণাত্মকতার মান। এক্স এর তড়িৎ ঋণাত্মকতার মান, এক্স এর তড়িৎ ঋণাত্মকতা যদি গ্রেটার দেন ওয়াই এর তড়িৎ ঋণাত্মকতা হয়, ঠিক আছে, এক্স এর তড়িৎ ঋণাত্মকতা যদি ওয়াই এর তড়িৎ ঋণাত্মকতার চেয়ে বেশি হয় তখন তাকে আমরা বলবো অর্থ প্যারা নির্দেশক। অর্থ প্যারা নির্দেশক। এটার আরেকটা নাম আছে, যারা অর্থ প্যারা নির্দেশক তারা বলয়ে কি করে ইলেকট্রন দান করে, এই যে বেনজিন যে রিং সেখানে এসে ইলেকট্রন দান করে, এই জন্য এটাকে বলা হয় বলয় সক্রিয়কারী গ্রুপ। বলয় সক্রিয়কারী গ্রুপ। আর বলয়কে যদি সক্রিয় করে তার মানে তার সে বিক্রিয়া করবে কি আগে, তাহলে বিক্রিয়া করবে আগে, বিক্রিয়া আগে করবে। আগে করবে মানে কি? তার সক্রিয়তা বেশি। আগে করবে মানে তার সক্রিয়তা বেশি, এটা কি সবার আগে বিক্রিয়া করবে। যদি আমাদের এক্স এর তড়িৎ ঋণাত্মকতা ওয়াই এর চেয়ে কম হয়, আবার বলতেছি এক্স এর তড়িৎ ঋণাত্মকতা ওয়াই এর তড়িৎ ঋণাত্মকতার চেয়ে যদি কম হয়, তখন সেটা হচ্ছে আমাদের মেটা নির্দেশক। মেটা নির্দেশক। এক্স মানে কোনটা? যেটা আমার বেনজিন রিং এর সাথে সরাসরি যুক্ত থাকবে সেটা, ঠিক আছে। মেটা নির্দেশক এটাকে বলা হয় বলয় নিষ্ক্রিয়কারী গ্রুপ। কি বলা হয়? বলয় নিষ্ক্রিয়কারী গ্রুপ। সে বিক্রিয়া করবে সবার পরে, বিক্রিয়া পরে করবে, তার মানে তার সক্রিয়তা কি? কম।
এখন তরিতৃণান্ত কথা স্যার আমি কিভাবে মনে রাখবো এতগুলো, এটা তো সম্ভব না। তোমরা এই 6টা মনে রাখো, FONCl CH, বা পাশে এখান থেকে এই পাশে, এখানে সবচেয়ে বেশি, এখানে সবচেয়ে কম। ফ্লোরিনের তরিতৃণান্ত সবচেয়ে বেশি, অক্সিজেনের তার থেকে কম, নাইট্রোজেন তার থেকে কম, ক্লোরিন তার থেকে কম, কার্বন তার থেকে কম, হাইড্রোজেন কি সবচেয়ে কম। ঠিক আছে, এবার আমি তোমাদের তাও বুঝার জন্য আমি কয়েকটা এক্সাম্পল দিয়ে দেই, যেন তোমরা বুঝতে পারো কোনগুলো অর্থপ্যারা নির্দেশক। CH3 অর্থপ্যারা নির্দেশক, OH অর্থপ্যারা নির্দেশক, তারপর NH2 অর্থপ্যারা নির্দেশক। ঠিক আছে, এগুলা কি অর্থপ্যারা নির্দেশক। যদি জিজ্ঞেস করা হয় স্যার মেটা নির্দেশক কোনগুলা, স্যার মেটা নির্দেশক COOH মেটা নির্দেশক, NO2 ঠিক আছে এটা হচ্ছে মেটা নির্দেশক, তারপর CHO ঠিক আছে এটা কি মেটা নির্দেশক। এইগুলো হচ্ছে এক্সাম্পল দিয়ে দিলাম যেন তোমাদের মনে রাখতে ইজি হয়। এছাড়া টেকনিক হচ্ছে এটা, অর্থ নির্দেশক অর্থপ্যারা নির্দেশক কোনটা হবে, মেটা নির্দেশক কোনটা হবে, মানে বলের সক্রিয়কারী গ্রুপ কোনটা হবে আর বলের নিষ্ক্রিয়কারী গ্রুপ কোনটা হবে সেটা বোঝার জন্য। আমরা বেনজিনের রেজোন্যান্স পড়ব, তার আগে একটু টলুইনের কয়েকটা বিক্রিয়া আমরা দেখে নিই। ঠিক আছে, টলুইনের বিক্রিয়াটা কেন দেখবো, মানে বহু প্রতিস্থাপন বোঝার জন্য। মানে একটা প্রতিস্থাপন তো আমরা এতক্ষণ প্রতিস্থাপন বিক্রিয়া দেখে আসছি, একজন থাকার পরে আবার প্রতিস্থাপন বিক্রিয়াটা দেখতে কেমন হয় সেটা বোঝার জন্য। ওকে, টলুইন যদি আসি, টলুইনের প্রস্তুতিতে, টলুইন কিভাবে প্রস্তুত করে স্যার, আমাদের এক নম্বর যেটা বেনজিন থেকে, বেনজিনের সাথে আমি যদি কি করি মিথাইল ক্লোরাইডের বিক্রিয়া করাই দেই, কার উপস্থিতিতে, ড্রাই অ্যালুমিনিয়াম ক্লোরাইড মানে শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে বিক্রিয়াটা করাই, তখন আমার কি উৎপন্ন হবে স্যার, তখন আমার টলুইন উৎপন্ন হবে। এছাড়া আরো এক্সাম্পল আছে, বাট আমার এই একটা জানলেই হবে, আমার আর দরকার নেই। ঠিক আছে, তাহলে আমি একটা জানি এনাফ আমাদের জন্য। এবার আসি টলুইনের বিক্রিয়া। ঠিক আছে, টলুইনের আমি কিছু বিক্রিয়া দেখি। এই যে এখানে আমাদের কি আছে, একটা টলুইন আছে, তার সাথে আমি সেম বিক্রিয়া যেগুলো বেনজিন করছে সেম বিক্রিয়াগুলো আমি দেখব। ক্লোরিনেশন বিক্রিয়া, ঠিক আছে অবশ্যই ড্রাই অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে। তারপর আমাদের অ্যালকাইলেশন বিক্রিয়া, এটাও কি ড্রাই অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে। সেম ভাবে অ্যাসাইলেশন আছে। ঠিক আছে, আমি সব দেখার দরকার নেই, যেগুলো বেশি ইম্পর্টেন্ট এগুলো একটু দেখাই। আমাদের গাঢ় H2SO4, বাকিগুলোকে সেম ভাবে আসলে হবে, এই জন্য আমি মানে অত বেশি গুরুত্ব দিচ্ছি না। ঠিক আছে, তারপর হচ্ছে আমার এখানে ধরো H2SO4 আর হচ্ছে SO3, এটাও লাগবে না, দরকার নেই, আমি এটাই দেখাই। আমার আগে থেকে এখানে কে ছিল, আগে থেকে আমার টলুইন মানে CH3 এখানে বসা আছে, সে কি ডিসাইড করে বাকি জন কোথায় আসবে। তাহলে এই টলুইন কি বলে যে অর্থ প্যারা নির্দেশক, তাহলে হয় অর্থ পজিশনে অথবা প্যারা পজিশনে কি করতে হবে, ক্লোরিনকে এসে যুক্ত হতে হবে, মানে অপসারণ করে। তাহলে একটা যুক্ত হবে কোথায়, ক্লোরিনে মানে অর্থতে, আরেকটা যুক্ত হবে হচ্ছে আমাদের প্যারাতে। তো এটা কি হবে, অর্থ ক্লোরোটলুইন, এটা হচ্ছে প্যারা ক্লোরোটলুইন। আমাদের কিন্তু দুইটাই দেখাতে হবে বিক্রিয়ার সময়, অর্থ ক্লোরোটলুইন প্লাস প্যারা ক্লোরোটলুইন। যদি এটার কথা বলি, এই যে এখানে CH3, তাই একটা যুক্ত হবে অর্থ পজিশনে আর একটা যুক্ত হবে কোন পজিশনে স্যার, আমাদের প্যারা পজিশনে। এখানে আগে থেকে একটা টলুইন মিথাইলমূলক আছে আর একটা কোথায় যুক্ত হবে, প্যারা পজিশনে। সেম ভাবে আমি যদি এটার কথা বলি, এখানে আগে থেকে কি আছে, আমাদের টলুইনের মানে মিথাইলমূলক আছে, তো একটা নাইট্রোমূলক যুক্ত হবে অর্থ পজিশনে, একটা নাইট্রোমূলক যুক্ত হবে আবার কোথায়, সরি এটাকে অন্য জায়গায় দেখাই,
আর একটা নাইট্রো মূলক যুক্ত হবে আমার প্যারা পজিশনে, ঠিক আছে। এখন এই যে এটাকে যদি আমি আরো কি করি, গাঢ় নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করাই গাঢ় সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে H2SO4 আছে, তখন সে আমার কি উৎপন্ন করবে জানেন? এই যে অর্থপ্যারা সব জায়গাগুলোতে আমার নাইট্রো মূলক যুক্ত হবে, NO2 NO2, তারপর হচ্ছে এই যে আমাদের NO2। এই জিনিসটা দেখানোর একটা বিশেষ কারণ আছে, কি এই যে এটা তিনটা নাইট্রোমূলক, এটাকেই বলা হয় TNT। কি বলা হয়? TNT, ট্রাই নাইট্রোটলুইন। তিনটা কারণে ট্রাই নাইট্রোমূলক এবং টলুইন, ট্রাই নাইট্রোটলুইন। এটাই কি আমাদের বিস্ফোরক বা বোমা। তোমাদের পরীক্ষায় আসতে পারে বেনজিন থেকে TNT প্রস্তুতি ব্যাখ্যা করো, ঠিক আছে। তাহলে বেনজিন থেকে আমি প্রথমে টলুইন প্রস্তুত করব। টলুইনকে নাইট্রিক অ্যাসিডের সাথে গাঢ় সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে বিক্রিয়া করালে আমার কি উৎপন্ন হবে? অর্থোনাইট্রোটলুইন বা প্যারানাইট্রোটলুইন। সেটাকে আমি যখন আবার মানে আরো বেশি পরিমাণ অধিক পরিমাণ গাঢ় নাইট্রিক অ্যাসিড মানে নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করব গাঢ় সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে, তখন আমার কি উৎপন্ন হবে? TNT বা টাইনাইট্রোটলুইন। তোমরা প্রিভিয়াস ইয়ার গুলাতে এই কোশ্চেনটা পেয়ে যাবে। এছাড়া টলুইনের আরেকটা বিক্রিয়া একটু দেখে রাখো, অনেক সময় দু একবার এসেছিল আমি দেখেছি। সেটা হচ্ছে টলুইনকে তুমি যদি জারিত করো, কি দ্বারা জারিত করবা? ফর এক্সাম্পল পটাশিয়াম ডাইক্রোমেট দ্বারা করতে পারো, বা পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারাও করতে পারো, তোমাদের ইচ্ছা। তো টলুইনকে তুমি যদি জারিত করো, সেক্ষেত্রে স্যার বেনজোইক অ্যাসিড পাওয়া যায়। সেক্ষেত্রে কি পাওয়া যায়? বেনজোইক অ্যাসিড। এখন তোমার ধরো একটা প্রশ্ন আসলো যে টলুইন থেকে বেনজিন প্রস্তুতি। কি স্যার? টলুইন থেকে বেনজিন প্রস্তুতি। টলুইন থেকে প্রথমে আমাকে কি করতে হবে? তাকে জারিত করে বেনজোইক অ্যাসিড উৎপন্ন করতে হবে। এরপর ওই যে বেনজিন প্রস্তুতিতে আমরা ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে কি করছিলাম? বেনজোইক অ্যাসিড থেকে আমরা কি করছিলাম স্যার? আমাদের বেনজিন উৎপন্ন করেছিলাম। তাহলে সেটা আমাদের কাজে লাগবে। বুঝতে পেরেছি স্যার? আচ্ছা, এবার আসি আমাদের স্যার রেজোন্যান্স নিয়ে একটু আলোচনা করব। কারণ যত কিছু বলো সবকিছু ম্যাক্সিমাম তোমরা কোশ্চেন জায়গা পাবা বা বই পড়তে গিয়ে যেগুলো দেখবা, সব জায়গাতে আলটিমেটলি সব রেজোন্যান্স নিয়ে ব্যাখ্যা করা হয়েছে। ঠিক আছে, বেনজিনের রেজোন্যান্স বা অনুরণন, রেজোন্যান্স। রেজোন্যান্স বা তাকে বলা হয় কি অনুরণন। ওই যে অর্থপ্যারা নির্দেশক, সে কেন অর্থপ্যারা নির্দেশক, এই ব্যাখ্যাটাই মূলত আমাদের রেজোন্যান্স দিয়ে ব্যাখ্যা করা হয়। ঠিক আছে, তাহলে প্রথমে আসি অর্থপ্যারা নির্দেশকের একটা এক্সাম্পল দিই। যে একটা যৌগ সে কেন অর্থপ্যারা নির্দেশ করতেছে, এমনিতেই চাইলে সে তো আর কথা বলতে পারে না, তাই না? তাহলে সে কিভাবে এই জিনিসটা করে? তাহলে আমাদের প্রথম কাজ উদাহরণ হিসেবে মানে রেজোন্যান্স হিসেবে প্রথমে টলুইনটা দিয়ে শুরু করি। এই যে আমাদের টলুইন, টলুইন মানে কি? উপরে আছে CH3, তো এটাকে ভেঙে আমি তোমাদের বোঝানোর জন্য ভেঙে লিখতেছি যে হাইড্রোজেন হাইড্রোজেন। এরপর যেহেতু আমার কালকে পরীক্ষার টেকনিক হিসেবে মনে রাখো, আমি এখানে 5টা এরকম আরো 5টা বক্স রাখবো একটা, এবং তীর চিহ্নটা উভমুখী হতে হবে। এই যে এখানে এখানে উভমুখে তীর চিহ্ন হবে। এক, দুই, তিন, আরো 2টা লাগবে স্যার। সেটা আমি এখানে রাখতেছি। দেখো প্রথমটা যে ফর্মে আছে, এখান থেকে ত্রিবন্ধন গুলো একটা একটা করে পজিশন চেঞ্জ করবে। ঠিক আছে, লাস্টেরটাই আমি চেঞ্জ করে বসাই দিব। যেমন এটা আছে এই জায়গায়, এটা চলে আসবে কি এখানে মাঝে, প্রত্যেকটা কি একটা করে ঘর চেঞ্জ করবে। তো এখানে মাঝে চলে আসবে, এটা আসবে এখানে, এটা আসবে এখানে, আর বাকি উপরে যেটা ছিল যেমন ছিল তেমন হবে।
ঠিক আছে, এবার আসি তার ব্যাখ্যাটা করি। এখান থেকে আমার কার্বন হাইড্রোজেনের একটা বন্ড ভেঙে এখানে ইলেকট্রন চলে আসবে, ফলে কার্বনের হাত হয়ে যাবে কি স্যার 5টা। তো কার্বনের হাত তো 5টা হলে সমস্যা, এই যে এখানে যে কার্বনটা আছে তার হাত কয়টা হয়ে যাচ্ছে 5টা। এই যে এখানে 2 হাত, এখানে 2 হাত, এখানে 1 হাত, সেটা সম্ভব না। তখন এখান থেকে দ্বিবন্ধনের ইলেকট্রন এখানে চলে আসবে, এজ এ রেজাল্ট ঠিক আছে এটা হবে কি আমাদের মাইনাস। এখানে কার্বন কার্বন দ্বিবন্ধন CH প্লাস, এখানে আছে হাইড্রোজেন, এখানে আছে হাইড্রোজেন, আর এখানে ছিল আমাদের বন্ধন দ্বিবন্ধন, এখানে ছিল দ্বিবন্ধন। এই ধাপে এই যে ইলেকট্রনটা সে এখান থেকে এই কার্বনের মাঝে চলে আসবে, তখন এই দ্বিবন্ধনের ইলেকট্রন গুলো কোথায় চলে যাবে, এই পজিশনে এখানে চলে যাবে। এটা হবে মাইনাস, এখানে একটা দ্বিবন্ধন, এখানে আছে একটা দ্বিবন্ধন, ঠিক আছে, এখানে ডাবল বন্ড CH প্লাস হাইড্রোজেন হাইড্রোজেন। পরবর্তীতে এই যে এখানে ইলেকট্রনটা, সেই ইলেকট্রনটা এই জায়গায় চলে যাবে, আর এই দ্বিবন্ধনের ইলেকট্রনটা এই জায়গায় চলে আসবে, ঠিক আছে। তখন এটা কি হবে, এই যে দ্বিবন্ধন, এই যে এখানে একটা দ্বিবন্ধন, এখানে আছে ইলেকট্রনের আধিক্য, দ্বিবন্ধন CH প্লাস হাইড্রোজেন হাইড্রোজেন। এরপরের ধাপে এই যে ইলেকট্রন গুলা সে এই জায়গায় চলে আসবে, এবং এখানে যে দ্বিবন্ধনের ইলেকট্রন সে কার্বন এবং হাইড্রোজেনের মাঝে চলে যাবে, ঠিক আছে। চলে গেলে আমাদের এটা হয়ে যাবে স্যার, এই যে এখানে দ্বিবন্ধন, এখানে দ্বিবন্ধন, আর এখানে হয়ে যাবে দ্বিবন্ধন, ঠিক আছে। সাথে এটা কি আমাদের CH H H। এখন তুমি এটাকে এভাবে দেখাও বা এতটুকু রেখে দিলেও হবে, ঠিক আছে। ওইভাবে না দেখে আমি যদি এতটুকু রেখে দেই, ওইখানে রাখলে শেষে আবার রেজোনেন্সটা দেখাইতাম, বাট অসুবিধা নেই, এতটুকু রাখলেও হবে। দেখো পুরা চক্রটা জুড়ে আমার ইলেকট্রনের আধিক্য হয়েছে কোথায়, এই যে 2 নাম্বার কার্বন, 4 নাম্বার কার্বন এবং 6 নাম্বার কার্বন, তাই না। এই যে 2 এ, এই যে এখানে 4 এ, এই যে এটা কোথায় আছে, এই কার্বনে, মানে 6 নাম্বারে, তাই না। 2 4 6, ঠিক আছে, এগুলা কি অর্থোপ্যারা পজিশন, ঠিক আছে। তাহলে আমার যখন পজিটিভ চার্জ অর্থাৎ ইলেকট্রোফাইল সে অ্যাটাক করবে, সে কোথায় এসে অ্যাটাক করবে, অর্থোপ্যারা পজিশন গুলাতে, ঠিক আছে। এই জন্য এই যে মিথাইল মূলক সে কি অর্থোপ্যারা নির্দেশক। এটার পরিবর্তে এবার আমি আরেকটা দেখাই, সেটা হচ্ছে ধরো আমি ফেনোলেটটাই দেখাই, বা ফেনোলেট, আচ্ছা ফেনোলেটটাও দেখাবো, সবগুলোই দেখাবো, অসুবিধা নেই। ফেনল, এই যে অক্সিজেন হাইড্রোজেন, আমরা জানি কি অক্সিজেনের আছে মুক্ত জোড় ইলেকট্রন, অক্সিজেনের কি আছে মুক্ত জোড় ইলেকট্রন আছে। তো আমরা এখান থেকে 4টা এঁকে নিই, টোটাল 5টা, তাহলে 4টা ঘর এঁকে নিই। চারটা বক্স আগে আঁকি। এক, দুই, তিন, চার, আরেকটা লাগবে 5টা। এই যে আগে ছিল একটা, আর এখন 4টা আঁকছি, তো 5টা। এই 5টার মাঝে আমি কি প্রথম কাজ যেটা লাস্টের টাই, এগুলো একটা ঘরে ঘর চেঞ্জ করে বসবে। এই যে এখানে দ্বিবন্ধন, এখানে দ্বিবন্ধন, আর এখানে হবে দ্বিবন্ধন, আর উপরে যা ছিল যেভাবে ছিল সেভাবেই হবে ওয়েজ, ঠিক আছে। এবার আমি শুরু করি। অক্সিজেন তার কিনা মুক্ত জোড় ইলেকট্রন আছে, সো সে কি করবে, 2 জোড়া মুক্ত জোড় আছে, 1 জোড়া ইলেকট্রন এই বন্ধনে দান করবে। তখন এই কার্বন কার্বন যে দ্বিবন্ধন সেটা এখানে চলে আসবে, এটা হবে মাইনাস, আর এখানে কি হবে, অক্সিজেনের ইলেকট্রনের ঘাটতি থাকবে, OH প্লাস, আর 2টা মুক্ত জোড় ইলেকট্রন এখানে, আর এখানে ছিল দ্বিবন্ধন, এখানে ছিল দ্বিবন্ধন। পরবর্তী ধাপে এই যে আমাদের ইলেকট্রন সে 2 নাম্বার এবং 3 নাম্বার কার্বনের মাঝের বন্ধনে চলে যাবে, তখন এখানে দ্বিবন্ধন থেকে ইলেকট্রন কোথায় আসবে, 4 নাম্বার কার্বনে চলে আসবে, ঠিক আছে। তাহলে এটা হয়ে যাবে দ্বিবন্ধন, এখানে হবে ইলেকট্রনের আধিক্য, এখানে আছে একটা দ্বিবন্ধন, আর এখানে কি আছে OH, এটা হচ্ছে প্লাস, এটা মুক্ত জোড় ইলেকট্রন। আচ্ছা মুক্ত জোড় ইলেকট্রন 2 জোড়া ছিল, এর মধ্যে 1 জোড়া চলে আসছে, এই জন্য আরেক জোড়া দেখাচ্ছি আর কি। পরবর্তী ধাপ, এখানে কি হবে আবার,
এই যে 4 নাম্বার কার্বনের যে ইলেকট্রনটা আছে, ইলেকট্রন গুলো আছে, সে কি করবে 4 এবং 5-এর মাঝে চলে যাবে। 5 এবং 6-এর বন্ধন ভেঙে কোথায় 6 নাম্বার কার্বনে চলে যাবে। অ্যাজ এ রেজাল্ট এটা হবে মাইনাস, এখানে একটা দ্বিবন্ধন, এখানে একটা দ্বিবন্ধন, এখানে কি OH, এটা হচ্ছে আমাদের প্লাস। ঠিক আছে, স্যার এক্সট্রিমলি সরি, এখানে সবগুলোতে ডাবল বন্ড ছিল, আমি ভুলে দেই নাই। এখানে সবগুলোতে কি ছিল স্যার, ডাবল বন্ড ছিল, আমি ভুলে দেই নাই। পরবর্তী ধাপে আমার এই যে এখানে ইলেকট্রন, সে এখানে চলে আসবে। অ্যাজ এ রেজাল্ট এখানের যে দ্বিবন্ধন মানে ইলেকট্রন গুলা, সে আবার অক্সিজেনের জায়গায় ফেরত চলে যাবে। তখন কি হবে, OH এবং আমার এই যে পজিশন তার আগে, মানে এখানে দ্বিবন্ধন আর এখানে দ্বিবন্ধন। তাহলে দেখো এইটার পুরোটাতেও দেখো ইলেকট্রনের আধিক্য কোথায় হয়েছে, অর্থ, তারপর প্যারা, আবার অর্থ। আমার যখন একটা পজিটিভ চার্জ এসে অ্যাটাক করতে চাইবে, সে কোথায় অ্যাটাক করবে, যেখানে ইলেকট্রন বেশি আছে, কারণ তার তো ইলেকট্রন প্রয়োজন। তাহলে হয় তাকে অর্থতে যেতে হবে, নয়তো প্যারাতে যেতে হবে। এই জন্য আমাদের ফেনল কি একটা অর্থ প্যারা নির্দেশক। এরকম আরেকটা এক্সাম্পল একটু দেখে নেই অর্থ প্যারা নির্দেশকের। খুবই গুরুত্বপূর্ণ একটা অ্যানিলিন যে একটা অর্থ প্যারা নির্দেশক, সেটা দেখবো। স্যার অ্যানিলিন, এখানে নাইট্রোজেন, হাইড্রোজেন, হাইড্রোজেন, বা এটাকে NH2 লেখা যায়। NH2, নাইট্রোজেনে আছে কি মুক্ত জোড় ইলেকট্রন, নাইট্রোজেনে কি আছে মুক্ত জোড় ইলেকট্রন। এবার আমি ওই যে 5টা বক্স, টোটাল 5টা বক্স করে নিব। এবং সবগুলোতে তীর চিহ্ন অভিমুখী হতে হবে, নয়তো কিন্তু বিপদ লাগবে স্যার, উভয় দিকে তীর চিহ্ন দিতে হবে। তাহলে শেষেরটা কি হবে স্যার, এই যে আমার বন্ধনগুলো একটা করে ঘর চেঞ্জ হয়ে বসবে, দ্বিবন্ধনগুলো। তো এই যে এখানে, এখানে আর হচ্ছে এখানে বসবে, এবং আগে উপরে যা ছিল তাই বসবে NH2। ঠিক আছে, তার সাথে তার মুক্ত জোড় ইলেকট্রন বসবে আর কি। তাহলে এবার আসি ব্যাখ্যা করি। এই যে নাইট্রোজেনের মুক্ত জোড় ইলেকট্রন আছে, সে এখান থেকে এখানে চলে আসবে। তখন এই যে 1 এবং 2 নাম্বার কার্বনের দ্বিবন্ধন ভেঙে ইলেকট্রন এই জায়গাতে চলে আসবে। এটা হবে মাইনাস, এটা হবে NH2, আর এখানে একটা প্লাস। পরবর্তী ধাপে আর এখানে কি আছে, দ্বিবন্ধন আছে, দ্বিবন্ধন আছে। পরবর্তী ধাপে এখানে ইলেকট্রনটা এখানে চলে আসবে, এখানে দ্বিবন্ধন থেকে ইলেকট্রন চতুর্থ কার্বনে চলে যাবে, মানে প্যারা পজিশনে চলে যাবে। এই যে ইলেকট্রনের আধিক্য এই প্যারা পজিশনে, এখানে একটা দ্বিবন্ধন, এখানে একটা দ্বিবন্ধন, নাইট্রোজেন, এখানে আছে হাইড্রোজেন, তার সাথে কি প্লাস। এরপরে যেটা হবে, এখানে মানে ইলেকট্রনটা প্যারা পজিশনের ইলেকট্রন চলে যাবে 4 এবং 5-এ, 5 এবং 6-এর দ্বিবন্ধন ভেঙে 6 নাম্বার পজিশনে চলে যাবে। এটা হচ্ছে মাইনাস, এখানে আছে আমাদের দ্বিবন্ধন, এখানে আছে দ্বিবন্ধন, এখানে আছে কি নাইট্রোজেন, NH2 প্লাস। ঠিক আছে, এরপরের ধাপে আমাদের 6 নাম্বার কার্বনের যে ইলেকট্রনটা আছে, মানে ইলেকট্রন আধিক্য, সে চলে যাবে 6 এবং 1-এর মাঝে, এবং এখান থেকে দ্বিবন্ধন যে আছে সে চলে যাবে কোথায়, আবার নাইট্রোজেনের কাছে মুক্ত জোড় ইলেকট্রন হিসেবে। ঠিক আছে, এজ এ রেজাল্ট কি হবে, এই যে আমাদের পুনরায় অ্যানিলিন পেয়ে গেলাম। যেটা এই যে দেখো সিচুয়েশনটা, এখানেও কি অর্থ প্যারা অর্থ, এই পজিশন গুলোতে ইলেকট্রন আধিক্য। ঠিক আছে, এই পজিশন গুলোতে ইলেকট্রন আধিক্য মানে কি, ইলেকট্রোফাইল আসলে এই জায়গাতে অ্যাটাক করবে। শুধুমাত্র একটা ব্যতিক্রম, কোথায়, নাইট্রেশন। অ্যানিলিনের নাইট্রেশন একটা ব্যতিক্রম। অ্যানিলিনের নাইট্রেশনে নাইট্রোবেনজিন যুক্ত হয় আমার মেটা পজিশনে। কোথায়, অ্যানিলিনের সাথে আমি যদি নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া করে সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে, তখন সে কোথায় যুক্ত হবে, মেটা পজিশনে। স্যার আমাদের হওয়ার কথা কোথায়, অর্থ প্যারা পজিশনে, অর্থ বা প্যারাতে। তবে মেটাতে কেন, এই কোশ্চেনটা অনেক অনেক বেশিবার আসে, তো আমরা সেটা একটু দেখে নিব। আমাদের অ্যানিলিনের সাথে এই যে অ্যানিলিন
তার সাথে আমি যখন নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া করাইতে যাই কাজ উপস্থিতিতে, সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে, তখন আমার কি উৎপন্ন হয় বলছি, মেটা পজিশনে গিয়ে আমাদের নাইট্রোমূলক যুক্ত হয়। কোন পজিশনে? মেটা পজিশনে, যেটা অর্থ বা প্যারাতে যাওয়ার কথা ছিল। এটা কেন ঘটে এই জিনিসটা আমাদের জানতে হবে। অ্যানিলিনের এই যে NH2 আছে, ঠিক আছে, এই NH2 সে নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করার আগে H2SO4 এর H আছে না, H2SO4 এর H তার সাথে বিক্রিয়া করে ফেলে। সে কি করে? তার সাথে সে বিক্রিয়া করে ফেলে। বিক্রিয়া করে অ্যানিলিয়াম আয়ন উৎপন্ন করে। অ্যানিলিয়াম আয়ন উৎপন্ন করে। কি উৎপন্ন করে? অ্যানিলিয়াম আয়ন। এই যে NH3+। এই যে অ্যানিলিয়াম আয়ন যেটা উৎপন্ন হইলো, কি আয়ন এটা? অ্যানিলিয়াম। এই যে অ্যানিলিয়াম আয়ন যেটা উৎপন্ন হইলো সেটা হচ্ছে আমাদের মেটা নির্দেশক। সেটা কি স্যার? মেটা নির্দেশক। সেটা মেটা নির্দেশক হওয়ার কারণে আমার কি হয়, মানে নাইট্রোজেন এরপরে যখন নাইট্রিক অ্যাসিডের সাথে সে বিক্রিয়াটা করে তখন আমার কি উৎপন্ন হয়, মানে কোথায় যুক্ত হয়? মেটা পজিশনে গিয়া নাইট্রোমূলকটা যুক্ত হয়। আশা করি স্যার বুঝতে পারছি, এই আনসারটা পারবো। এবার কয়েকটা মেটা নির্দেশক অত বেশি না, আমি জাস্ট একটা দেখাই দিই, তাহলে তোমরা আশা করি পারবা। আসি মেটা নির্দেশক হিসেবে আমরা নাইট্রোবেনজিনের উদাহরণ একটা দেখি, ঠিক আছে? নাইট্রোবেনজিন, এটা কোনটা? মেটা নির্দেশক। এখন আর অর্থপ্যারা নির্দেশক দেখবো না, এখন যেটা দেখবো সেটা হচ্ছে মেটা নির্দেশক। এখানে আছে নাইট্রোবেনজিন। নাইট্রোবেনজিনটা দেখতে এরকম হয় আর কি। আমাদের এক পাশে অক্সিজেনের সাথে ডাবল বন্ড, আর একটা অক্সিজেনের সাথে সিঙ্গেল বন্ড, এবং অক্সিজেনের একটা হাত ফাঁকা থাকে, এই জন্য অক্সিজেন মাইনাস। ঠিক আছে? তো আমার কি করতে হবে? প্রথমে পাঁচটা ঘর এঁকে নিতে হবে, তাই না? পাঁচটা বক্স আগে এঁকে নিব। একদম শেষেরটাই কি হবে? দ্বিবন্ধনের জায়গাগুলো চেঞ্জ হবে। তাহলে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, বাকি যেমন আছে সেম। এবার আসি তার ব্যাখ্যা। প্রথম ধাপে যেটা হবে, এই অক্সিজেন সে যেহেতু তড়িৎ ঋণাত্মক মৌল, সেখানে দ্বিবন্ধনের ইলেকট্রন গুলোকে ভেঙে তার নিজের কাছে নিয়ে যাবে। তখন নাইট্রোজেনের একটা হাত ফাঁকা হবে, প্রতিবেশীর হাত ফাঁকা, এটা দেখে কার্বন, ঠিক আছে, সন্নিহিত কার্বন কি করবে? এখান থেকে দ্বিবন্ধনকে নিয়ে ওখানে নিয়ে যাবে। অ্যাজ এ রেজাল্ট এখানে হবে কি? নাইট্রোজেনের সাথে ডাবল বন্ড, এখানে অক্সিজেন মাইনাস, এখানে অক্সিজেন মাইনাস। এখন কি এই হাতটা ফাঁকা হয়ে গেছে? হাত ফাঁকা মানে এটা পজিটিভ চার্জ, আর এখানে আছে কি? দ্বিবন্ধন। তখন এই যে এখন প্রতিবেশীর আবার কি হাত ফাঁকা, ইলেকট্রন কমে গেছে, তখন এই দ্বিবন্ধন কোথায় চলে যাবে? এখানে গিয়ে বন্ড তৈরি করবে। অ্যাজ এ রেজাল্ট আমার এখানে হবে দ্বিবন্ধন, এখানে আছে দ্বিবন্ধন, এই পজিশনটা হয়ে যাবে কি? মানে ইলেকট্রন ঘাটতি দেখা যাবে। আর এখানে আছে ডাবল বন্ড, নাইট্রোজেন, অক্সিজেন মাইনাস, এই আছে কি? অক্সিজেন মাইনাস। এবার এই যে প্রতিবেশীর ঘর, আবার কি? প্রতিবেশীর ঘর ফাঁকা, খাবার নাই, সেই খাবার দেওয়ার জন্য এই যে পাশের ঘর থেকে দ্বিবন্ধন কি করবে? এখানে চলে আসবে। এসে সে এই জায়গাতে বন্ড ক্রিয়েট করবে। এখানে একটা বন্ড আছে, এই জায়গা কি হয়ে গেছে? ফাঁকা। এখানে আছে নাইট্রোজেন, দ্বিবন্ধন। এবার দেখো আবার সে প্রতিবেশীর ঘর ফাঁকা, খাবার দেওয়ার জন্য কি করবে? এই দ্বিবন্ধন ভেঙে এখানে চলে আসবে, আর এখানে অক্সিজেনের যে ইলেকট্রন নিছিল সে ভেঙে কি আবার আগের জায়গায় চলে আসবে। এজ এ রেজাল্ট আমার এই জিনিসটা উৎপন্ন হবে। এখন যদি তাকাও, দেখো তোমার মনে হইতে পারে স্যার এখানে তো পজিটিভ চার্জ গুলা এখানেও তো কোথায় উৎপন্ন হয়েছে? আমাদের অর্থ প্যারা অর্থতে। তাহলে এটা মেটা নির্দেশক কিভাবে? দেখো আমার আসবে কে? ইলেকট্রোফাইল, যার নিজের অভাব আছে ইলেকট্রনের। সে যখন আসবে
সে দেখবে 2 নাম্বার, 4 নাম্বার, 6 নাম্বার এদের ঘরে অভাব আর অভাব। তাহলে যে নিজে ভিক্ষুক সে কি অন্য ভিক্ষুকের কাছে ভিক্ষা চাইবে? অবশ্যই না। সে যাবে কোথায়? যেখানে আমার কি আছে, তার থেকে বেটার পজিশনের কেউ আছে। এখন মেটা পজিশন গুলোতে ইলেকট্রন ঘনত্ব কিন্তু খুব বেশি না, কিন্তু এই অর্থোপ্যারা পজিশন গুলোর তুলনায় তো বেশি, কারণ নর্মাল যেটা ছিল সেটাই আছে, তার কিন্তু কখনো কমে নাই। এজ এ রেজাল্ট আমার ইলেকট্রোফাইল গুলো এসে যখন যুক্ত হবে এই মেটা পজিশন অথবা এই মেটা পজিশন এই জায়গাগুলোতে কি হবে, সে যুক্ত হবে। এই জন্য মেটা নির্দেশক এটাকে বলা হয় কি, নিষ্ক্রিয়কারী গ্রুপ। সে ইলেকট্রনের ঘনত্ব কমাই ফেলে, ইলেকট্রনকে তাই না কমাই ফেলে আর কি। তাহলে আমার একটা এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন যদি বলি, এই যে ধরো আমার আছে বেনজিন, আমার আছে টলুইন, আর এই যে টলুইন, আর আছে আমার নাইট্রোবেনজিন। তোমাকে বলা হলো স্যার এদের মাঝে মানে সক্রিয়তার ক্রম কোনটা আগে বিক্রিয়া করবে কোনটা পরে বিক্রিয়া করবে এভাবে সাজাও। তাহলে কি হবে দেখো, আমাদের টলুইন আমরা জানি কি সবচেয়ে বেশি সক্রিয় হবে। কেন? কারণ সে বলয় সক্রিয়কারী গ্রুপ, সক্রিয়তা তার বেড়ে যায়, তাহলে তার সক্রিয়তা সবচেয়ে বেশি। আমি যদি সাজাই দেখি সক্রিয়তা হিসেবে, এটা সক্রিয়তা হবে কি সবচেয়ে বেশি, ঠিক আছে। তার থেকে কম হবে কার? বেনজিনের। তার থেকে কম হবে বেনজিনের। সবচেয়ে কম হবে কার? সবচেয়ে কম হবে স্যার আমাদের মেটা নির্দেশক যেখানে আছে নাইট্রোবেনজিন। সবচেয়ে কম হবে কার? নাইট্রোবেনজিনের। বুঝতে পেরেছি স্যার? আচ্ছা, এইবার আমাদের একটা উদ্দীপকের মতো দিয়ে তোমাদের আমি দেখাই যেন তোমরা পরীক্ষার হলে আনসার করতে পারো। স্যার এই হচ্ছে আমার ধরে নাও একটা উদ্দীপক, মানে এখানে যত উদ্দীপক হতে পারে আমি এটা করে দেবো। ক্যালসিয়াম কার্বাইড পানির সাথে বিক্রিয়া করে এ উৎপন্ন করে। তাহলে এখানে এ আসলে কি স্যার? এ হচ্ছে কিছুই না, এ হচ্ছে ইথাইন C2H2। ইথাইন থেকে Fe এর সাথে যখন মানে ইথাইনকে যখন আমি লোহার নলের ভিতর দিয়ে পাস করি 500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, তাহলে সেটা হচ্ছে আমাদের বেনজিন। বি কি আমাদের বেনজিন। আবার ইথাইনকে যদি প্যালাডিয়ামের উপস্থিতিতে, প্যালাডিয়াম এবং বেরিয়াম সালফেটের উপস্থিতিতে হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করায় সি উৎপন্ন হবে কি আমাদের ইথিন। সি উৎপন্ন হবে কি ইথিন। ইথিনের সংকেত মনে আছে কিনা তোমাদের? C2H4, ঠিক আছে। তারপর বি পি তার সাথে জিঙ্ক, জিঙ্কের উপস্থিতিতে আমার যখন উৎপন্ন হয় তাহলে পি, এখানে পি হচ্ছে আমাদের ফেনল। পি কি? ফেনল। আমরা ফেনল থেকে বেনজেন প্রস্তুতিতে পড়েছিলাম যে ফেনলের সাথে জিঙ্কের বিক্রিয়ায় জিঙ্কের উপস্থিতিতে ফেনল কিসে পরিণত হয়? বেনজিনে পরিণত হয়। তারপরে আসি কিউ। কিউ কি জিনিস স্যার? দেখেন আমার ফ্যাটি অ্যাসিড কিউ হইতে পারে দুইটা, হইতে পারে বেনজোইক অ্যাসিড, বেনজোইক অ্যাসিড, অথবা হইতে পারে সোডিয়াম বেনজয়েট। দুইটা থেকে কি করা যায়? মানে সোডিয়ামের উপস্থিতিতে তাকে কি করা যায় স্যার? ফেনলের বেনজিনে পরিণত করা যায়। তাহলে বেনজোইক অ্যাসিড বা সোডিয়াম বেনজয়েট। আমার যদি জিজ্ঞেস করা হয় ডি কি জিনিস স্যার? বেনজিনের সাথে নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে। তাহলে ডি কি স্যার? ডি হচ্ছে আমাদের নাইট্রোবেনজিন। ডি কি জিনিস? নাইট্রোবেনজিন। আসি ইতে স্যার। ই বেনজিনের সাথে মিথাইল ক্লোরাইডের বিক্রিয়া অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে। তাহলে ই হচ্ছে আমাদের টলুইন।
টলোইনকে আমি আবার নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করাচ্ছি গাঢ় সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে। গাঢ় গাঢ় কথাটা লিখতে হবে, নাহলে হবে না। গাঢ় সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে তাহলে এফ হচ্ছে আমাদের টিএনটি। এফ কি হবে? টিএনটি, ট্রাইনাইট্রোটোলুইন। ওই যে আমরা টোলুইনের বিক্রিয়াতে এটা দেখেছিলাম। ঠিক আছে, এরপর এবার আসি ডি তো লিখছি, সরি ডি থেকে জি। জি স্যার, ডি থেকে জি মনে হয় আমি আসলে দেখাই নাই ভুলে, তাও বলে রাখি। ডি কি ছিল? নাইট্রোবেনজেন। নাইট্রোবেনজেনকে আমি যদি 3 এবং HCl এর সাথে বিক্রিয়া করাই, তখন আমার যেটা উৎপন্ন হবে সেটা হচ্ছে অ্যানিলিন। কি উৎপন্ন হবে? অ্যানিলিন। তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি উদ্দীপক। কোশ্চেন কিভাবে হতে পারে? তোমাকে বলতে পারে এ থেকে বি এর প্রস্তুতি, সরি বা ক্যালসিয়াম কার্বনেট থেকে বেনজিন প্রস্তুতি বর্ণনা করো। এটা তোমাকে বলতে পারে বি এবং সি এর অসম্পৃক্ততা, বিশেষ বিশেষ ধরনের অসম্পৃক্ততা, বা বি এবং সি এর অসম্পৃক্ততা একই ধরনের কিনা। স্যার, আমরা ওই যে বেনজিনের অসম্পৃক্ততা যখন বলছিলাম, আলোচনা করছিলাম, আমরা বলছি বেনজিন এবং ইথিন তাদের অসম্পৃক্ততা একই ধরনের না, কারণ বেনজিন ব্রোমিন দ্রবণ পরীক্ষাতেও অংশগ্রহণ করে না, আবার বেয়ার টেস্টেও অংশগ্রহণ করে না। কিন্তু আমাদের ইথিন কিন্তু দুইটা পরীক্ষাতে অংশগ্রহণ করে, আবার তাদের বন্ধন দৈর্ঘ্য সেম না। ঠিক আছে, তারপর তোমাকে বলতে পারে বি থেকে ই প্রস্তুতির ক্রিয়া কৌশল বর্ণনা করো। তার মানে বেনজিন থেকে টলোয়েন্ট প্রস্তুতি আমরা করেছি, বি থেকে ডি এর প্রস্তুতির ক্রিয়া কৌশল বর্ণনা করো। ঠিক আছে, বেনজিন থেকে আমাদের নাইট্রোবেনজিন প্রস্তুতির ক্রিয়া কৌশল আমরা আলোচনা করেছি। ঠিক আছে, তারপর তোমাকে বলতে পারে বি এবং ই এর মাঝে কোনটি অধিক সক্রিয়। ঠিক আছে, তাহলে বেনজিন তো বেনজিনের মতো থাকবে, আর ই কি? টলোইন। তাহলে টলোইনের রেজোন্যান্স দেখাতে হবে। টলোইনের রেজোন্যান্স দেখিয়ে আমরা বলবো কি টলোইন অর্থোপ্যারা নির্দেশক, সে বলয় সক্রিয়কারী গ্রুপ। সে কি করে? আমাদের কিছু সার্টেন পজিশনে, মানে অর্থ এবং প্যারা পজিশন গুলোতে ইলেকট্রন ঘনত্ব বাড়িয়ে দেয়, যার ফলে তার সক্রিয়তা বেড়ে যায়। তাহলে কোনটা বেশি সক্রিয় হবে স্যার? ই। তোমাকে আবার বলতে পারে বি এবং ডি এর মাঝে, ঠিক আছে, কোনটি অধিক সক্রিয়। তাহলে বেনজিন আর একটা নাইট্রোবেনজিন। নাইট্রোবেনজিন হচ্ছে মেটা নির্দেশক। তাহলে মেটা নির্দেশকের রেজোন্যান্সটা দিব। দেওয়ার পর আমি বলবো কি, যে যেহেতু সে বলয় নিষ্ক্রিয়কারী গ্রুপ, আমাদের কি হয়? ইলেকট্রন ঘনত্ব কমিয়ে ফেলে, তার ফলে তার সক্রিয়তা হবে কম, বেনজিনেরটা কি হবে? বেশি। তারপর তোমাকে ই এবং ডি এর সক্রিয়তা, কার সক্রিয়তা বেশি, এটা জিজ্ঞেস করতে বলতে পারে। তাহলে আমি বলবো কি, বেনজিন একবার টলোইনের রেজোন্যান্সটা ব্যাখ্যা করবো, অর্থোপ্যারা নির্দেশক। আবার এই কোশ্চেনটা অনেক বেশি পাবা, ই এবং টি, টলোইন আর নাইট্রোবেনজিন। টলোইনের কি করব আমরা? রেজোন্যান্সটা ব্যাখ্যা করব। আবার ডি যেটা আছে, মানে নাইট্রোবেনজিন, তার রেজোন্যান্সটা আমি ব্যাখ্যা করব। সে হচ্ছে অর্থোপ্যারা নির্দেশক, বলয় সক্রিয়কারী গ্রুপ, ইলেকট্রন ঘনত্ব বাড়াবে, সক্রিয়তা কি করবে? বৃদ্ধি করবে। আর সে হচ্ছে মেটা নির্দেশক, বলয় নিষ্ক্রিয়কারী গ্রুপ, ইলেকট্রন ঘনত্ব কমায় দিবে, যার ফলে কি হবে? তার সক্রিয়তা কমে যাবে। ফলে কোনটা বেশি সক্রিয় হবে স্যার? ই সক্রিয় হবে বেশি। স্যার, কিউ তো মনে হয় বলছিলাম যে আমাদের বেনজোইক অ্যাসিড। তোমাকে বলতে পারে যে কিউ থেকে ডি প্রস্তুতি, মানে আমার বেনজোইক অ্যাসিড বা সোডিয়াম বেনজোয়েট দিয়ে, সেখান থেকে তোমাকে বলতে পারে স্যার আমার কি বলো, ডি প্রস্তুতি মানে নাইট্রোবেনজিন প্রস্তুতি বর্ণনা করো। তাহলে এটা আমরা কি প্রথমে বেনজোইক অ্যাসিড থেকে বেনজিন উৎপন্ন করবো, পরে বেনজিন থেকে নাইট্রোবেনজিন। তোমাকে আবার বলতে পারে ই থেকে বি প্রস্তুতি, মানে টলুইন থেকে বেনজিন প্রস্তুতি। আমরা টলুইনের বিক্রিয়াতে পড়েছিলাম কি স্যার? টলুইনকে পটাশিয়াম ডাইক্রোমেট অথবা পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা জারিত করলে আমার উৎপন্ন হবে বেনজোইক অ্যাসিড। বেনজোইক অ্যাসিডকে সোডা লাইমের সাথে উত্তপ্ত করলে কি উৎপন্ন হবে স্যার? আমাদের বেনজোইক অ্যাসিড সোডা লাইমের সাথে উত্তপ্ত করলে আমাদের হবে বেনজিন। ঠিক আছে, তারপর ই থেকে, সরি, তোমাকে বলতে পারে বেনজিন থেকে আমাদের টিএনটি উৎপাদন কৌশল বা উৎপাদন প্রস্তুতি বর্ণনা করো। প্রস্তুতি বর্ণনা করো। বি থেকে এফ প্রস্তুতি বর্ণনা করো। বেনজিনকে প্রথমে কি আমার অ্যালকাইলেশন বিক্রিয়ার মাধ্যমে টলোইন উৎপন্ন করতে হবে। টলোইনকে আমি যদি অতিরিক্ত নাইট্রিক অ্যাসিডের সাথে গাঢ় সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে বিক্রিয়া করাই, তখন আমার কি উৎপন্ন হবে? টিএনটি বা ট্রাইনাইট্রো টলোইন উৎপন্ন হবে। ঠিক আছে, তারপর আরেকটা কোশ্চেন যেটা হতে পারে, ওই যে জি মানে কি? অ্যানিলিন। আমরা জানতাম অ্যানিলিন অর্থোপ্যারা নির্দেশক, কিন্তু আমাকে বলা হবে জি অর্থোপ্যারা নির্দেশক হলেও জি এর নাইট্রেশনে নাইট্রোমূলক মেটা নির্দেশকে যুক্ত হয় কেন? ব্যাখ্যা করো। ঠিক আছে, তাহলে অর্থোপ্যারা নির্দেশক কিন্তু নাইট্রোবেনজিন কোথায় যুক্ত হবে? মেটা পজিশনে। কেন যুক্ত হবে? ওই যে আমরা বলেছিলাম যে অ্যানিলিয়াম আয়ন উৎপন্ন হয়, অ্যানিলিয়াম আয়ন মেটা নির্দেশক হিসেবে কাজ করে, তাই সে কি হয়ে যাবে? মেটা পজিশনে যুক্ত হবে। তাহলে তোমরা বোর্ড কোশ্চেন গুলো করো, আশা করি তোমরা সকলের পরীক্ষা আনসার করতে পারবা ইনশাআল্লাহ। সকলের জন্য শুভকামনা রইল। কারো যদি কোনো সমস্যা হয় আমাকে হোয়াটসঅ্যাপে নক দিও। থ্যাংক ইউ।